জাপানের টোকিও শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এক অকল্পনীয় বিপর্যয়। 24,000 ফুট উচ্চতায় হঠাৎ এক তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বিশাল বোয়িং 747 বিমান। সেকেন্ডের মধ্যেই ভেঙে যায় বিমানের পুরো পেছনের অংশ, যেন আকাশেই ভাসতে ভাসতে নিচের দিকে নিথরভাবে ঝাঁপিয়ে পড়ছে প্লেনটি। বিমানের ভেতরে থাকা 524 জন যাত্রীর জীবন হঠাৎ করেই এক মৃত্যুকূপে বন্দী হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক অসমর লড়াই, পাইলট ও ক্রুদের বেঁচে থাকার শেষ চেষ্টা। চারিদিকে যখন কেবল আতঙ্ক, বিভ্রান্তি আর শূন্যতায় ভরপুর, তখনও ককপিটে থাকা মানুষগুলো দমে যায়নি। তারা চালিয়ে যান শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি চেষ্টা, প্রতিটি কৌশল, যাতে হয়তো কিছু যাত্রীকে প্রাণে বাঁচানো যায়। জাপান এয়ার ফ্লাইট 123 ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোর একটি। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে ঘটল এমন বিস্ফোরণ? বিমান নির্মাণে কোনো ত্রুটি ছিল, নাকি এর পেছনে ছিল কোনো বড় গাফিলতি? এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই বিভীষিকাময় মুহূর্তগুলোর বিস্তারিত চিত্র, পাইলটদের বীরত্ব, বেঁচে থাকা যাত্রীদের অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 12ই আগস্ট 1985 দিনটি ইতিহাসে রয়ে গেছে জাপানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার দিন হিসাবে। টোকিওর হানিডা এয়ারপোর্টে তখন বোয়িং 747 বিমানে ধীরে ধীরে উঠছিল যাত্রীরা, গন্তব্য ওসাকা। যেহেতু এটি ছিল একটি অভ্যন্তরীণ ফ্লাইট, তাই কেউ ভাবতে পারেনি এটি তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। সেদিন স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী ছিলেন, মোট 512 জন, যার মধ্যে 2 জন পাইলট, 1 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার, 12 জন কেবিন ক্রু এবং বাকি সবাই যাত্রী। যাত্রীদের মধ্যে প্রায় সবাই ছিলেন জাপানের বাসিন্দা। বিকেল 6:12 বোয়িং 747 আকাশে ওড়ে। প্রথম 12 মিনিট ছিল একদম স্বাভাবিক। বিমান তখন 24,500 ফুট উচ্চতায়। ঠিক তখনই ঘটে এক অজানা বিস্ফোরণ। বিস্ফোরণের শব্দে পুরো বিমান কেঁপে ওঠে। সিটের উপর রাখা কেবিন খুলে যায়, অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে, আর বিমানের টেল অংশে তৈরি হয় একটি ছিদ্র, যে ছিদ্র বদলে দেয় 512 জন মানুষের ভাগ্য। এখানে একটু থামতে হয়, কারণ যাত্রীরা কেন এত বড় বিপদের মুখে পড়লেন তা বোঝা দরকার। যখন কোনো বিমান এত উঁচুতে থাকে, তখন বাইরের বাতাসের চাপ এতটাই কম থাকে যে একজন মানুষ সেখানে নিঃশ্বাসই নিতে পারে না। এই কারণে বিমানের ভেতরে কৃত্রিমভাবে চাপ এবং অক্সিজেন বজায় রাখা হয়, যেন একটি ফোলানো বেলুনের মতো ভেতরটা পরিপূর্ণ থাকে। কিন্তু যখন সেই বেলুনের ছিদ্র হয়, তখন অক্সিজেন, চাপ সবই দ্রুতগতিতে বেরিয়ে যেতে থাকে। যাত্রীদের কাছে তখন একটাই ভরসা, সেই অক্সিজেন মাস্ক, যা কয়েক মিনিটের বেশি চলেও না। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় মৃত্যুর প্রতীক্ষা। বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থাও ব্যাহত হয়। পাইলটরা বারবার চেষ্টা করছিলেন বিমানটিকে স্থিতিশীল রাখতে, কিন্তু বারবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন। তখনই শুরু হয় সেই বিভীষিকাময় যুদ্ধ, আকাশের টিকে থাকার যুদ্ধ। বিমানের পাইলট দ্রুত যোগাযোগ করেন টোকিওর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। তারা অনুরোধ করেন যেন হ্যানেদা বিমানবন্দরে ফিরে যেতে দেওয়া হয়, কিন্তু এটিসি পরামর্শ দেন বিকল্প একটি নির্ধারিত এয়ারপোর্টে জরুরি অবতরণের। পাইলটরা সেই নির্দেশ মানতে গিয়ে পড়ে যান আরও বড় সমস্যায়, কারণ তখন বোয়িং বিমানের নিয়ন্ত্রণ এক প্রকার পুরোপুরি অচল হয়ে গেছে। বোয়িং বিমানে সাধারণত 4টি হাইড্রোলিক সিস্টেম থাকে, যাতে একটি ব্যর্থ হলেও অন্যটি দিয়ে পুরো সিস্টেম চালানো সম্ভব হয়। কিন্তু এই বিমানের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে 4টি হাইড্রোলিক সিস্টেমই একসাথে বিকল হয়ে যায়, ফলে বিমান একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন শেষ চেষ্টা হিসেবে পাইলটরা ব্যবহার করতে থাকেন ম্যানুয়াল রড সিস্টেম, একটি পুরানো ব্যাকআপ কন্ট্রোল মেকানিজম, কিন্তু তা দিয়ে একটি বোয়িং জেটকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব। বিমানটির ডান দিক কাত হয়ে যায়, ঘূর্ণায়মান ভঙ্গিতে নিচের দিকে নামতে থাকে, ঠিক যেন ঝড়ে ভেঙে যাওয়া একটি পাতা, যা নিয়ন্ত্রণহীনভাবে ঝাঁপিয়ে পড়ছে পৃথিবীর বুকে। এটিসি বারবার চেষ্টা করে পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে, কিন্তু সাড়া মেলে না। এরই মাঝে এক ফটোগ্রাফার নিচে থেকে সেই বিভীষিকাময় মুহূর্তগুলোর ছবি ক্যামেরায় বন্দি করেন। ছবিটি যখন কয়েকদিন পর প্রকাশ পায়, গোটা দুনিয়া স্তব্ধ হয়ে যায়। প্রায় 30 থেকে 40 মিনিট ধরে ভয়ঙ্কর আতঙ্ক এবং সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে বিমানটি সজোরে ধাক্কা খায় একটি পাহাড়ে, এবং মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। বন্ধুরা, যখন আকাশে ভেসে চলা এই যাত্রীবাহী বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, তখন পাইলট জরুরি সংকেত পাঠান। সেই সংকেত ধরা পড়ে সরাসরি আমেরিকার সাবমেরিন ঘাঁটির রাডারে। তখন থেকেই তারা বিমানটিকে নজরদারিতে রাখে, এক মুহূর্তের জন্যও চোখ সরায় না। আর যখন বিমানটি ভেঙে পড়ে, তখন একটুও দেরি না করে তারা পাঠিয়ে দেয় বিশাল এক রেস্কিউ প্লেন C-130।
অবাক করার বিষয় হলো তারা জাপান সরকারের কাছে থেকে কোনো অনুমতিও নেয়নি, কারণ পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল। তবে জাপান সরকার আমেরিকাদের জানিয়ে দেয় এই ঘটনা আমাদের মাটিতে ঘটেছে, তাই উদ্ধার কাজও আমরাই চালাবো। তখনও পর্যন্ত জাপান সরকারের কাছে কোনো নির্দিষ্ট তথ্য ছিল না, কিন্তু আমেরিকানরা জানতো দুর্ঘটনাস্থল কোথায়, কিভাবে হয়েছে এই সব কিছু। এমনকি তারা সেই অবস্থানের নির্ভুল কোঅর্ডিনেটও জাপানের হাতে তুলে দেয়। এরপর একটি রেস্কিউ হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মাটিতে না নেমেই একবার ঘুরে দেখে তারপর ফিরে আসে এবং সেই পাইলট জানায় দুঃখজনকভাবে এখানে কেউ জীবিত নেই, সবাই মারা গেছেন। এই তথ্য পাওয়ার পর যেসব উদ্ধারকারী দল জিপে করে নিচের দিকে সেই দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন তারাও থেমে যায়। তাদের সিদ্ধান্ত হয় রাতে অন্ধকারে যখন কেউ জীবিত নেই তখন সেখানে যাওয়ার প্রয়োজনই নেই। তারা পাশের গ্রামে রাত কাটানোর সিদ্ধান্ত নেন, ফলে রাতভর উদ্ধার অভিযান বন্ধ থাকে। কেউই জানে না সেই মুহূর্তে কি ঘটে চলেছে সেখানে। পরদিন ভোর 5টা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, আর সেখানে পৌঁছেই তাদের গলা থেকে একসাথে বেরিয়ে আসে বিস্মিত আর্তনাদ। তারা যা দেখে তা যেন বিশ্বাস করাই কঠিন। ধ্বংসপ্রাপ্ত বিমানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লাশ। ঠিক কি ঘটেছিল সেই 10 ঘন্টার মধ্যে? যদি রাত্রে উদ্ধার অভিযান চালানো হতো তাহলে কি কেউ বেঁচে যেত? হেলিকপ্টারের সেই পাইলট কি সত্যি বলেছিল, নাকি কিছু লুকানোর চেষ্টা করেছিল? এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর এখনও অনেকেই জানে না। লাশগুলোর অবস্থা এমন ছিল তারা যেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে সাহায্যের জন্য। ঠান্ডায় জমে যাওয়া রক্তাক্ত শরীর আর চোখে মুখে একটাই প্রশ্ন, আর কতক্ষণ বাঁচব আমরা? 512 জন যাত্রীর মধ্যে মাত্র 4 জন প্রাণে বেঁচে ফিরেছিলেন। বাকি সবাই তাদের শেষ সময়টা কেটেছে প্রতীক্ষা আর যন্ত্রণায়। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছিলেন একটি হেলিকপ্টার সেই রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সেটি একবারও নিচে নামেনি, আকাশে চক্কর কেটে আবার ফিরে যায়। সেই একটি ভুলের কারণে প্রায় 250 জন মানুষ যারা তখনও জীবিত ছিলেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কল্পনা করুন, রাতভর পাহাড়ি ঠান্ডা, শরীরে আঘাত, রক্ত ঝরছে, তবুও বেঁচে থাকার আশা ছাড়েননি, আর শেষ পর্যন্ত শুধু অবহেলার কারণে হারাতে হলো প্রাণ। এই দুর্ঘটনার পর গোটা জাপান কেঁপে ওঠে। প্রশাসনের অকার্যকরতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু তখনও কেউ জানতো না এই দুর্ঘটনার পেছনে রয়েছে আরও গভীর এবং পুরানো এক গোপন সত্য। ঘটনার মোড় ঘুরে যায় যখন এক ফটোগ্রাফার প্রকাশ করেন সেই ঐতিহাসিক ছবি, যেখানে দেখা যায় বিমানটি আকাশে চক্কর কাটছে এবং তার পেছনের দিকটা পুরোপুরি গায়েব। জেট বিমানের ভার্টিক্যাল স্টেবিলাইজার, যা বিমানের পেছনের উপরের ফিন, তা বিস্ফোরণে ছিঁড়ে গিয়ে সমুদ্রে পড়ে যায়। পরে একটি মাছ ধরার নৌকা সেটিকে উদ্ধার করে, আর তখন তদন্তকারী দল বুঝতে পারে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল আরও 3 বছর আগে, 1982 সালে। সেই বছর এই একই বিমান এক অবতরণে তার লেজের অংশ ভূমির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কাটি ক্ষতি করেছিল একটি অতি গুরুত্বপূর্ণ প্রেসার বাল্কহেডকে, যা বিমানের ভেতরে চাপ নিয়ন্ত্রণ করে। মেরামত করা হলেও সেই ক্ষত রয়ে গিয়েছিল ভেতরে চুপচাপ, এবং 3 বছর পর সেটাই পরিণত হয় এক ভয়ঙ্কর দুর্ঘটনায়। এই গল্প কেবল একটি বিমান দুর্ঘটনার নয়, একটানা অবহেলা, অমানবিকতা এবং একটি অদৃশ্য বিস্ফোরণের ইতিহাস, যা অনেকগুলো প্রাণের বিনিময়ে সামনে আসে। বোয়িংয়ের নির্দেশিকায় প্রেসার বাল্কহেড সরানোর ছিল একটি নির্দিষ্ট এবং কঠিন নিয়ম, কারণ এটি বিমানের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশগুলির একটি। কিন্তু জাপানি ইঞ্জিনিয়াররা সেই নিয়ম অনুসরণ না করে বেছে নিয়েছিলেন এক সহজ এবং বিপজ্জনক পথ। এই ভুল সারাই দেখতে সাধারণ হলেও ভেতরে ভেতরে বিমানের প্রেসার সিস্টেমকে দুর্বল করে দেয়। বছর 3 ধরে বিমানটি দিব্যি চলছিল, যেন কিছুই হয়নি। কিন্তু সেই দিন হঠাৎ করে দুর্বল বাল্কহেড ভেঙে যায়, বিমানের ভেতরের চাপ হঠাৎ নেমে আসে, আর তার সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় বিমানের পেছনের দিকের ভার্টিক্যাল স্টেবিলাইজার। এই দুর্ঘটনায় প্রাণ হারান 500-র বেশি যাত্রী। আজও সেই ভয়ঙ্কর দিনের স্মৃতিতে নির্মিত হয়েছে একটি স্মৃতিসৌধ, যেখানে মানুষ আসে চোখের জল নিয়ে প্রিয়জনের শ্রদ্ধা জানাতে। এই ঘটনা আমাদের শেখায়, প্রযুক্তি যতই উন্নতি হয়ে যাক না কেন, যদি নিয়মনীতি উপেক্ষা করে আমরা শর্টকাট খুঁজি, তাহলে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর এবং চিরস্থায়ী। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।